অ্যান্টনিও যে, তুমি তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো। কি ব্যাপার বলো তো ভাই? ব্যাপার একেবারেই সুবিধের নয়। এমন কথা কেন বলছো বন্ধু? শরীরের কোনো গোলমাল হয়নি তো? নাকি বাণিজ্য জাহাজ নিয়ে কোনো দুঃসংবাদ পেয়েছো? না না, সেসব কিছু নয়। শরীরও ভালোই আছে আর জাহাজও ঠিক আছে। আরে তুমি তো জানো জাহাজ টাহাজ নিয়ে আমি অত ভাবি না। তাহলে কি এমন হলো যার জন্য তোমার চোখ মুখ এমন শুকিয়ে গেছে? সত্যিটা শুনবে? তোমার জন্যই আজ আমার এই অবস্থা। কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি বেসানিও। পাগলেও নিজের ভালো বোঝে, কিন্তু তুমি তুমি নিজের সবকিছু হারিয়ে বসে আছো। কার জন্য এমন করলে বন্ধু? আমি তো কিছুই বুঝছি না অ্যান্টনিও। বুঝছো না না বুঝতে চাইছো না? আমার কাছে তোমার এত কিসের লুকোচুরি বলো তো? আমি তোমার এতই পর। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। না বন্ধু, তুমি আমাকে ছেড়ে যেও না। আমায় ভুল বুঝো না। আসলে তোমার কাছে এত ঋণের বোঝা, তবু লজ্জার মাথা খেয়েই বলছি, আমাকে আরো 3000 মুদ্রা ধার দেবে? বেলমন্টে যাব। বেলমন্টে? বেলমন্টে যাবে? তার সেখানে কি এমন কাজ পড়লো যে এতগুলো টাকা ধার করে তোমাকে সেখানেই যেতে হবে? হ্যাঁ, আমাকে যদি বন্ধু বলে মনে করো তবে আজ তোমাকে সবকিছু কিন্তু খুলে বলতেই হবে। এই তুমি কি বলছো অ্যান্টনিও? তোমার মতো আপন আমার আর কেউ আছে নাকি? আসলে বেলমন্টে একটি মেয়ে আছে, পরমা সুন্দরী। আবার যেমন ধনী তেমনই উচ্চ শিক্ষিতা। বেশ, দেশের বিশাল বিশাল ধনী ব্যবসায়ীরা তাকে বিয়ে করার জন্য উৎসুক। আমারও তাকে বিয়ে করার স্বাদ। এইবার বুঝেছি তোমার এত টাকা সব কোথায় গেল। তাকে বিয়ে করার জন্য তুমি সেসব ধনী ব্যবসায়ীদের টেক্কা দিতে চাইছো, তাই তো? তা মেয়েটির নাম কি? পোর্শিয়া। বাবার এটা করার কারণ কি বলতো নেরিসা? আমার এগুলো একদম ভালো লাগছে না। বাবা যে কি ভেবে এমনটা করলেন কে জানে। এ কথা কেন বলছেন ম্যাডাম? আপনার বাবার মতো ভালো আর ঈশ্বর বিশ্বাসী মানুষ কজন হয় বলুন তো? আমার তো মনে হয় আপনার মঙ্গলের জন্যই তিনি মৃত্যুর আগে এমন ব্যবস্থা করে গেছেন। তোমার কথা আমি মানছি নেরিসা, কিন্তু এই বিষয়টা আমি বুঝতে পারছি না বলে এত অস্বস্তি হচ্ছে। আপনাকে আর একবার শোনাচ্ছি, লেখাটা বোঝার চেষ্টা করুন। সিন্দুকের ভেতরে যে সোনা রূপা সীসার পাত্র আছে, তার মধ্যে থেকে আপনার বাবার পছন্দের জিনিসটা বের করতে হবে। সেই হবে আপনার যোগ্য জীবন সঙ্গী। ঠিক আছে, কিন্তু এটা করে কি হবে? এর মানে কি? এখনো বুঝলেন না? আপনার স্বামী যেন সৎ আদর্শবান হন, তার জন্যই এই ব্যবস্থা। বাবা হয়তো কাজটা ঠিকই করেছেন, কিন্তু আমার কোনো স্বাধীনতা রইল না স্বামী নির্বাচন করার। স্বাধীনতা রইল না ঠিকই, কিন্তু জীবনে আপনি সুখী হবেন। আপনার বাবা আপনার মঙ্গলের কথাটাই ভেবেছেন। এবার বলুন তো, অনেকে তো এলো, কাউকেই কি আপনার পছন্দ হয়নি? বলুন না ম্যাডাম। তোমার কাছে লুকোবো না, বাবা বেঁচে থাকতে ভেনিস থেকে একজন সৈনিক এসেছিলেন, তুমিও তাকে দেখেছিলে। মানুষটি খুব ভদ্র, মনটাও খুব নরম। সামান্য সৈনিক হলেও মানুষ হিসেবে খুবই ভালো। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। মনে আছে, কিন্তু নামটা ভুলে গেছি। বেসানিও। বাবা, 3000 মুদ্রা! আচ্ছা বেশ, হয়ে যাবে। আমার কিন্তু 3 মাসের জন্য এটা চাই। 3000 মুদ্রা 3 মাসের জন্য? ঠিক আছে, সেটাও হয়ে যাবে। আর জামিনের জন্য আপনার কোনো চিন্তা নেই, আমার বন্ধু অ্যান্টনিও জামিন থাকবে। কে থাকবে জামিন? অ্যান্টনিও? ভালো ভালো। এতে হাসির কি হলো? আপনি দিতে না পারলে সেটা পরিষ্কার করে বলুন, আমি অন্য কিছু ভাববো। আরে না না, পারবো না কেন? নিশ্চয়ই পারবো। তোমার অন্য কোথাও যেতে হবে না। ঠিক আছে, কিন্তু একটা কথা বলো, অ্যান্টনিওর মতো ধনী বন্ধু থাকতে তুমি আমার কাছে এতগুলো মুদ্রা চাইছো কেন? অ্যান্টনিওর কাছে চাইলেও হাসি মুখে আমাকে 3000 মুদ্রা দিয়েই দেবে, কিন্তু ওর সবকটা জাহাজ এখনো সমুদ্রে, না ফেরা পর্যন্ত। সে তো ঠিকই। ওর 3টে জাহাজ ত্রিপলি, মেক্সিকো আর ভারতবর্ষের দিকে গেছে। আর ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে? কার ভাগ্যে কি আছে ঈশ্বর জানে।
যা হবে ভালোই হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। যথাসময়ে আপনার ঋণ ও শোধ করবে। থামো তুমি। ব্যবসার ক্ষেত্রে জোর দিয়ে কিছুই বলা যায় না। যেটা বোঝো না তা নিয়ে কথা বলো না। জাহাজগুলো যদি সমুদ্রে, কখনো না। তুমি বললে তো হবে না। আমি একবার অ্যান্টানিওর সাথে কথা বলতে চাই। এতে তো অসুবিধার কিছু নেই, আজ দুপুরের দিকে আমাদের বাড়িতে চলে আসুন। অসম্ভব। তোমাদের খ্রিস্টানদের আমি ঘৃণা করি। তোমাদের সাথে ব্যবসা করলেও তোমাদের বাড়ি যাওয়া বা তোমাদের কোনো খাবার স্পর্শ করা সম্ভব নয়। আমি বড় ভুল করেছি বন্ধু। তোমাকে কিছু না জানিয়ে আমি একটা... আহা বেসানিও, তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো? আরে আমি ঠিক 3000 মুদ্রার ব্যবস্থা করে ফেলবো। আমি জানি তুমি ব্যবস্থা করতে পারবে, কিন্তু ওর মুখে যে বলবো, শাইলকের কাছে তোমাকে জামিন রেখে... এটা তুমি কি করেছো ভাই? শাইলকের মতন একটা শয়তান ইহুদির কাছে কেউ যায়? হ্যাঁ, ও চড়া সুদে তোমাকে ঋণ দেবে, তারপর তোমাকেই শোষণ করবে। সব জানি, কিন্তু আমার মাথা কাজ করছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার একটু শান্ত হও তো। তোমার জন্য আমি সব করতে পারি। বেশ, থাকবো আমি জামিন। তোমাকে সেই আমার কাছেই আসতে হলো। তোমার অপমান, ঘৃণা আমি কোনোদিন ভুলতে পারবো না। শুধুমাত্র আমার বন্ধুর জন্য তোমার কাছে এসেছি শাইলক, নইলে তোমার মুখ দেখতেও আমার ইচ্ছে করে না। সেটা আমি ভালোভাবেই জানি। নেহাদ আজ দায়ে পড়ে আমার কাছে আসতে বাধ্য হয়েছেন। আমার বন্ধুর সাথে ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবেই বলছি। 3000 মুদ্রা 3 মাসের জন্য যে হারে সুদ চাইব, তাতেই আশা করি রাজি হবেন। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? উদ্দেশ্য খারাপ কিছুই নয়। আপনার কাছে অপমানিত হয়ে ধার দেওয়া ঠিক হবে কিনা ভাবছি। আপনি ধার দেবেন কি? আমি আপনার কাছে মরে গেলেও ধার নিতাম না, কিন্তু আমার বন্ধুর জন্য আমি... আহা, এত রেগে গেলে চলে নাকি? আপনার সাথে শত্রুতা আমি আর রাখতে চাই না। বাজে কথা রেখে কাজের কথা বলুন। আপনাকে বন্ধু বলে ভাবা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আপনার যেমন মর্জি। একটা চুক্তিপত্র করে কাল নোটারি অফিসে আবার দেখা হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি লিখেছেন এখানে? পাগল হব কেন? আর এটা তো সামান্য চুক্তিপত্র। এতে সরল করে লেখা আছে, 3 মাসের মধ্যে সুদ সমেত ঋণ শোধ করতে না পারলে আমি আমার ইচ্ছে মতো আপনার দেহের যে কোনো স্থান থেকে 1 পাউন্ড মাংস কেটে নেব। খুব কঠিন লাগছে কি? আপনার মতো লোকের পক্ষে এরকম একটা চুক্তি সম্ভব। যদিও আমার কাছে এরকম একটা বাজে চুক্তির কোনো অর্থই নেই, তবুও বলেছি যখন। কোথায় সই করতে হবে? এই যে এখানে। কখনো না। আমি তোমাকে আমার জন্য এই জঘন্য চুক্তিপত্রে সই করতে দেব না বন্ধু। আরে এত অস্থির হয়ে না বেসানিও। এরকম একটা হাস্যকর চুক্তিপত্রের জন্য তুমি ভয় পেও না তো। আর 1 পাউন্ড মাংস কাটার প্রয়োজনই বা হবে কেন? আমার এতগুলো জাহাজ বাণিজ্যে গেছে, তুমি তো জানো। তাহলে তো হয়েই গেল। বেসানিও, চলো আমার বাড়ি থেকে 3000 মুদ্রা তোমাকে দিয়ে দিই। এত সহজ লোক তো তুমি নও। জানি না তোমার মনে কি আছে। ভেনিস থেকে বেসানিও এসেছেন ম্যাডাম। এখন কি দেখা করবেন? বেসানিও এসেছে? আমি এক্ষুনি দেখা করব। ভেতরে নিয়ে এসো ওনাকে। আমি ভেবেছিলাম আপনি বুঝি আমাকে ভুলেই গেছেন। আমার আসতে দেরি হলো ঠিকই, কিন্তু তোমাকে আমি মোটেই ভুলিনি। তাই বুঝি? এবার আমি কেন এসেছি তুমি কি সেটা জানো? হ্যাঁ, নেরিসা বলেছে। কিন্তু আমাকে বিয়ে করতে হলে আপনাকে কি করতে হবে সেটা জানেন? না তো, কি করতে হবে বলো? শুনুন তবে, আমাদের সিন্ধুকে সোনা, রূপো আর সীসার পাত্র রাখা আছে। এর মধ্যে থেকে বাবার পছন্দ মতো পাত্রটি যে বেছে নিতে পারবে সেই হবে আমার স্বামী। এই তো সহজ কাজ, আমি এক্ষুনি করছি, চলো। আপনার এটা সহজ মনে হচ্ছে? বাবার আর আপনার পছন্দ যদি না মেলে তাহলে? না না, যদি না মেলে আমি আর কিছু ভাবতে পারছি না। আহা, আগেই এত ভয় কেন পাচ্ছ পর্ষিয়া?
আমায় বিশ্বাস করো, আমি পারবো। ঈশ্বর নিশ্চয়ই তোমার মনের ইচ্ছে পূরণ করবেন। আমি যে কিছুতেই সাহস পাচ্ছি না ব্যসনীয়। আমার কথাটা শোনো পর্ষিয়া, দেখবে যা হবে ভালোই হবে। তুমি এত দুর্বল হয়ে পড়ো না। চলো। এটাই ঠিক পাত্র হবে তো ব্যসনীয়? আমার বিশ্বাস আমি সঠিক পাত্র নির্বাচন করেছি। দেখলে দেখলে পর্ষিয়া, আমি বলেছিলাম আমি পারবো। ঈশ্বর আমাদের প্রার্থনা শুনেছেন পর্ষিয়া। আমি পেরেছি, আমরা পেরেছি। সত্যি ব্যসনীয়, আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আপনার একটা চিঠি এসেছে। চিঠি? এর মধ্যেই চিঠি এসে গেল? দেখি। অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। ঈশ্বর আমাকে এত বড় শাস্তি কিছুতেই দিতে পারেন না। এটা অসম্ভব, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি হয়েছে ব্যসনীয়? আজ এই আনন্দের দিনে আপনার কি এমন হলো? আমাকে সব বলুন। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে পর্ষিয়া, সব শেষ হয়ে গেছে। যার জন্য আমি আমার জীবনে এই সুন্দর দিনটা দেখতে পাচ্ছি, সে আজ হায় হায় হায়। কার কথা বলছো তুমি? আমার প্রাণের বন্ধু অ্যান্টোনিও আমার জন্যই ওই শাইলকের কাছে জামিন থেকে চুক্তিতে সই করেছে। কিন্তু ওর সব জাহাজ ঝড়ের সমুদ্রে ডুবে গেছে। এবার শাইলকের চুক্তি মতো অ্যান্টোনিওর শরীর থেকে আমি আর ভাবতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না ব্যসনীয়, আমাদের বিয়েটা আগে হতে দাও। তোমার বন্ধুর আমি কিচ্ছু হতে দেব না। ব্যসনীয়, আজ তোমাকে আমায় একটা কথা দিতে হবে। কোনো প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে, বলো। সারা জীবন এই আংটি তোমার আঙুলে রাখবে, কোনোদিনও খুলতে পারবে না। কি রাখতে পারবে তো কথাটা? নিশ্চয়ই রাখতে পারবো, কথা দিলাম। তোমার দেওয়া এই আংটিটা আমি কখনোই খুলবো না। আমি তো কোনো আশাই দেখছি না, কি যে করি আমি। একটা কাজ করো ব্যসনীয়, আমি তোমাকে 6000 মুদ্রা দিচ্ছি। তুমি এটা শাইলককে গিয়ে দাও। তার পাওনা দ্বিগুণ অর্থ পেলে নিশ্চয়ই ও অ্যান্টোনিওর কোনো ক্ষতি করবে না। আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার আর কি বলার আছে অ্যান্টোনিও? এবার আমার চুক্তিতে যা আছে আমি তাই করব। কিন্তু আপনার টাকা শোধ করবার সময় তো এখনো ফুরিয়ে যায়নি, তার আগে আপনি কিছুই করতে পারেন না। তুমি হাসালে অ্যান্টোনিও, তুমি তো ব্যবসায়ী। এতগুলো জাহাজ ডুবির পরেও বলছো তুমি সময় মতো টাকা শোধ দেবে। এর বিচার আদালতেই হবে। ব্যসনীয়কে ভেনিস পাঠিয়ে আমি মোটেই শান্তি পাচ্ছি না নেরিসা। ওর কথা শুনে মনে হলো শাইলক অত্যন্ত দুষ্টু লোক। একদম ঠিক, আমারও সেরকমই মনে হচ্ছে। তাহলে আমাদেরও তো ভেনিসে যাওয়া উচিত। এত বড় বিপদে ওদের পাশে থাকা উচিত। একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু কোনো কিন্তু নাই নেরিসা, ওদেরকে আমাদের বাঁচাতেই হবে। আমার কথা শোনো, জলদি আমার জন্য একটা আইনজীবীর পোশাক বানিয়ে আনো। আইনের শিক্ষা আমার আছে, প্রয়োজনে আদালতে লড়াই করব। তুমিও আমার সাথে থাকবে। কিন্তু পোশাক বদলালেই তো। আমি জানি নেরিসা, আমাদের আদব কায়দা, গলার স্বর সবই বদলাতে হবে, পুরুষদের মতো, বুঝেছ? আপনার ঋণ শোধ করার সময় তো আজই শেষ হচ্ছে, তাই তো? হ্যাঁ, আজই শেষ দিন। চুক্তি অনুযায়ী আপনি আজ সুদ সমেত মুদ্রা শাইলককে ফেরত দিতে পারবেন? আমি আজ এখনই শাইলককে ঋণের দ্বিগুণ মুদ্রা ফেরত দিচ্ছি। শুধু অ্যান্টোনিওকে আপনি রেহাই দিন। দ্বিগুণ তিনগুণ কোন মুদ্রাই আমি এখন নেব না। চুক্তিতে যা লেখা আছে আমি সেটাই চাই। লর্ড বেলেরিও আমাদের এখানে পাঠিয়েছেন মহামান্য ডিউক। আচ্ছা, ভেনিসের সবচেয়ে বড় বিচারক আপনাদের পাঠিয়েছেন? তাহলে তো খুবই ভালো।
এই মামলার ব্যাপারে কি আপনাদের কিছু বলার আছে? অবশ্যই, সেই জন্যই তো এখানে আসা। আমি মহামান্য আদালতের কাছে ন্যায় বিচার চাই। চুক্তিপত্র পড়েই অ্যান্টনিও তাতে সই করেছিল, সেই মতো ওর দেহ থেকে 1 পাউন্ড মাংস আমি নেব। আপনি নিশ্চয়ই আপনার প্রাপ্য পাবেন, কিন্তু আমি আপনাকে আরেকবার ভেবে দেখার সুযোগ দিতে চাই। অনেক ভেবেই আমি চুক্তি করেছি। অ্যান্টনিও আমার শত্রু, যখনই পেরেছে আমাকে অপমান করেছে। আজ আমার প্রতিশোধ নেবার দিন। সঠিক বিচার না পেলে বুঝবো ভেনিসে ইহুদিদের কোনো সম্মান নেই। শান্ত হন, সঠিক বিচার অবশ্যই পাবেন। আইন সবার জন্যই এক। বলুন, দেহের কোন অংশ থেকে মাংস নেবেন? বুকের যেদিকে হৃৎপিণ্ড থাকে সেখান থেকে। বেশ, তাই হবে, কিন্তু মনে রাখবেন শুধু 1 পাউন্ড মাংসই কাটবেন, 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। এ আবার কেমন কথা? বিচারের নামে আমার সাথে মশকরা করা হচ্ছে। আদালতটা মশকরার জায়গা নয়। চুক্তিতে আপনি 1 পাউন্ড মাংসের কথা বলেছিলেন। হ্যাঁ, লিখেছিলাম। তাহলে চুক্তি অনুযায়ী 1 পাউন্ড মাংসই আপনি নিতে পারবেন, 1 ফোঁটা রক্তও নয়। এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আমার মুদ্রা ফেরত চাই। মুদ্রা? আপনি তো ন্যায্য বিচার চেয়েছিলেন। মহামান্য ডিউক, উনি নিজেই একটু আগে শুধু বিচার চেয়েছিলেন, মুদ্রা নয়। হায় 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 হায়, আমার এখন কি হবে? কি করব এখন আমি? এখন হাই হাই করছেন কেন? চুক্তির আড়ালে অ্যান্টনিওকে আপনি হত্যা করতে চেয়েছিলেন, তাই আপনার অর্ধেক সম্পত্তি অ্যান্টনিওকে লিখে দিতে হবে। চমৎকার! এর থেকে সঠিক বিচার আর হতেই পারে না। মহামান্য আদালত এই আবেদন মঞ্জুর করলো। আমার সব শেষ, সব শেষ হয়ে গেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আজ আপনার জন্যই আমার বন্ধু রক্ষা পেল। ঠিকই, কিন্তু কি পারিশ্রমিক দিলে যে আপনাকে উপযুক্ত মর্যাদা দেওয়া হবে সেটা ভেবে পাচ্ছি না। পারিশ্রমিক? আমি আপনার কাছ থেকে কিছু নিতে চাই। আমার থেকে? নিশ্চয়ই, বলুন আপনার কি চাই। আংটি। আংটি? হ্যাঁ, আপনার হাতের আংটিটা আমার খুব পছন্দ হয়েছে। এই আংটি, এটা যে আমি দিতে পারবো না কোনোভাবেই। না না। কিন্তু আমার যে ওটাই চাই। ঠিক আছে পড়শিয়া, পড়শিয়া, আমায় ভুল বুঝো না। কর্তব্যের খাতিরে। এখনই চলে যাবেন? আজ কি কোনোভাবেই আমাদের সঙ্গে কাটানো সম্ভব নয়? থাকতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু আমাকে আজ ফিরতেই হবে। এই দেখো পড়শিয়া, আমার বন্ধু অ্যান্টনিও। আমি দেখেই বুঝেছি। ঈশ্বরকে ধন্যবাদ, তোমাদের সব বিপদ কেটে গেছে। হ্যাঁ, তবে লর্ড বেলারিও যে আইনজীবীকে পাঠিয়েছিলেন, উনি না থাকলে এত তাড়াতাড়ি সবকিছু হওয়া সম্ভব ছিল না। আচ্ছা, বাসুনিও, আংটিটা কোথায়? আংটিটা? আমায় ভুল বুঝো না। বাধ্য হয়ে সেই আইনজীবীকে ওটা পারিশ্রমিক হিসেবে। তুমি তো কথা দিয়েছিলে বাসুনিও যে কোনোভাবেই ওটা হাত থেকে খুলবে না, তাও তুমি আংটিটা দিয়ে দিলে। মানে পড়শিয়া, একটু বোঝার চেষ্টা করো তুমি। ব্যাসানিওকে ভুল বুঝো না পড়শিয়া, ও প্রথমে সত্যিই ওটা দিতে চাইনি, নিতান্ত বাধ্য হয়েই। থাক ম্যাডাম, এইবারটি ওনাকে ছেড়ে দিন। এই যে ধরুন, মনে থাকে যেন। আশ্চর্য, এই আংটি এখানে এলো কিভাবে? যে আইনজীবীকে পারিশ্রমিক দিলে তাকে এখন চিনতেই পারছো না? কি বলছো তুমি পড়শিয়া? তুমি আইনজীবী সেজে আমার বন্ধুকে রক্ষা করেছো? সত্যি পড়শিয়া, তোমার বুদ্ধি দেখে আমাদের গর্ব হচ্ছে। তোমার সত্যিই কোনো তুলনা হয় না। তাহলে মানলেন তো, নারীরাও বুদ্ধিতে কারো থেকে কম নয়। রাশিয়ার একটি গ্রাম। সেই গ্রামে এক বাড়িতে এক বুড়ো বুড়ি থাকতো। ওনাদের ছিল একটা ষাঁড়, একটা ভেড়া, একটা হাঁস, একটা মোরগ আর একটা শুয়োর। এই এই কি হচ্ছে কি? আমার পিঠে উঠেছিস কেন? নাম নাম শেখের। মোটেই আমি নামবো না। আমার এখন তোর পিঠে চড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে।
এই, এই, ভালো হবে না কিন্তু। নাম নাম বলছি। ভালো কথা শুনলি না তো? মজা দেখ এবার। তোকে আগেই বলেছিলাম পিঠ থেকে নামতে, তুই নামিসনি কেন? ইস ঝটকু দাদা গো, তুমি একদম হেরে যাচ্ছ। গোল্লু দাদার পিঠে তো দাঁড়াতেই পারছো না। ঠিক ঠিক, ঝটকো দাদা হেরে যাচ্ছে। শুনছো, শীতের উৎসবের আর তো বেশি দেরি নেই, আয়োজন তো করতে হবে। এদিকে ফসলও এবার ভালো হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছ গিন্নি। প্রতিবার তো সংসার চালিয়ে এই উৎসবের জন্য টাকা জমাতাম, কিন্তু এবার তো ফসলই ভালো হলো না, বিক্রি করবোটা কি? এই উৎসবটার জন্যই তো সারা বছর সবাই অপেক্ষা করে, সেটাই যদি একটু আনন্দে না কাটে। তুমি এত ভেবো না গিন্নি, দেখবে উৎসবের দিনটা আমাদের আনন্দেই কাটবে। শুধু তোর নয়, আমাদের কারোরই পেট ভরে নেই। আমার যে খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট করে থাকো, এখন তো আর কিছু করার নেই। না না, আমাকে একবার খাবারের খোঁজে যেতেই হবে। রান্নাঘরের দিকে একটু দেখি গিয়ে। ওখানে গিয়ে কোনো লাভ নেই, দরজা বন্ধ। তবুও যাই তো, যদি ঘরের বাইরে কিছু পাই। আমারও মনে হয় গিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, না পেলে চলে আসবো। কাল যে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। এক কাজ করলে হয় গিন্নি, এই কাল উৎসবের দিনে মোরগটা দিয়েই তো খাবারের আয়োজন করলে হয় নাকি? তাই তো, এটা তো আমার মাথাতেই আসেনি। উৎসবের দিন সকালবেলা ফুল পাতা দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। বুড়ো মোরগকে খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক নানা জায়গায়, বাড়ির উঠোনে আনাচে কানাচে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। উঠোনের একদিকে দেখা যাচ্ছে শুয়োর, ভেড়া, হাঁস আর ষাঁড় দাঁড়িয়ে আছে চুপচাপ, পরস্পর পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছে তারা। আশ্চর্য তো, কাল রাতেও তো ছিল, গেল কোথায়? ঝটকুটার কি হলো রে? কোথায় যেতে পারে বলতো? আমারও মাথায় কিছু আসছে না, আর মনটাও খুব খারাপ লাগছে। হ্যাঁ, সে তো ঠিকই। এক কাজ করি, আমরাও চলো একটু খুঁজে দেখি। বেলু ঠিক কথা বলেছে, চলো আমরা সবাই যাই। সেই ভালো, চল চল সবাই চল। শোন না, শোন না অ্যালিস, আমার মোরগটাকে খুঁজে পাচ্ছি না, তুই কি কোথাও দেখেছিস তাকে? তোমার মোরগ কই না তো, চোখে পড়েনি তো। দেখিসনি না? কোথায় যে গেল বুঝতেও তো পারছি না। সে কি কথা, যাবে কোথায়? ঠিক আছে, আমিও চারিদিকে চোখ রাখবো, যদি পেয়ে যাই। হ্যাঁ রে মা, একটু একটু দেখিস তো মা, পেলে আমার কাছে নিয়ে আসিস। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব দাদু।
সেই কখন থেকেই তো খুঁজছি, কোথাও তো পাচ্ছি না। এই তো আমি বলি কি, এখন চল আমরা ফিরে যাই, ঘরে বসে আলোচনা করে ঠিক করব এর পরে কি করা যায়। ঠিক বলেছো গুল্লু দাদা। না, কোথাও তো খুঁজে পেলাম না। কি হবে এখন? ভাবলাম উৎসবের দিনে একটু ভালো মন্দ খাবো। ঠিকই তো। মোরগটাকে তো খুঁজে পাচ্ছি না, বাকিগুলো সব কোথায়? কেন, ওদের ঘরে নেই? না তো। দেখো গিয়ে, ওরাও হয়তো মোরগকে খুঁজতে বেরিয়েছে। সব কটা বন্ধু তো। ওই দেখো, বলতে বলতে সব হাজির। হ্যাঁ, মোরগটা কিন্তু ফেরেনি তো। এই, যা সব নিজেদের ঘরে যা। সকাল থেকে যা পরিশ্রম গেল, খিদে এখন পেটটা চোঁ করছে। ঠিক বলেছিস রে ঘোলটু, বড্ড খিদে পেয়ে গেছে। তোরা ঘরে যা, আমি দেখে আসি খাবারের ব্যবস্থা হলো কিনা। আর কতক্ষণ মোরগ খুঁজবে? বেলা তো হলো, রান্নার আয়োজন তো করতে হবে। হ্যাঁ, সেই তো, কিন্তু রান্নাটা কি করবে? আমি আর কিছু ভাবতে পারছি না, নিজে একটা কিছু উপায় করো। পেয়েছি উপায়। এই শুয়োরটা দিয়েই আজ উৎসবের ভোজ হবে। আমাকে দিয়ে? দারুণ উপায় বলেছো তো, আমি যাই রান্নার ব্যবস্থাটা করি গিয়ে। সেই ভালো, যাও। আমি কিছুতেই আর এখানে থাকবো না, এক্ষুনি পালিয়ে বনে চলে যাব। আমরাও যাব। ওরা একজনকে না পেলে আর একজনকে ঠিক মারবে। ঠিক, ওরা আমাদের দিয়েই উৎসবের খাবার বানাবে। আমাদের বাঁচতেই হবে। তাহলে তাড়াতাড়ি পালাই, চলো। হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। ওই দেখো সব কটা পালিয়ে যাচ্ছে। ওই দেখো, গেল, সব চলে গেল। ওরা ধর রে, ওদের ধর। ইস, পালিয়ে গেল। না, আর এগোনো ঠিক হবে না। বনে ঢুকলে যদি জানোয়ার আক্রমণ করে। হ্যাঁ, ঠিক বলেছ, বনে কিন্তু নেগড়ে ভাল্লুক আছে। ড্যানিয়েল, ওদের আশা তুমি ছেড়ে দাও বাপু। হ্যাঁ, জঙ্গলে ঢোকা ঠিক হবে না। ফিরেই চলো। ওরা সবাই মিলে একসাথে পালালো কেন, আমি তো বুঝতেই পারলাম না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, জটকুটা গেল কোথায়? একেবারে যেন হাওয়ায় মিলিয়ে গেছে, ওই যে যাকে বলে ভ্যানিশ হয়ে গেছে। যদিও পুরো জঙ্গলটা এখনো আমাদের খোঁজা হয়নি। কিন্তু এখন তো আর খুঁজতে পারবো না, অন্ধকার হয়ে আসছে, সকালে আবার খুঁজবো। হ্যাঁ, এখন কিছুই করবার নেই। এই জঙ্গলের আবহাওয়াটা ঠিক সুবিধের লাগছে না, আর ঠান্ডাটাও যেন একটু বেশি। আসলে আমাদের তো এরকম জঙ্গলে থেকে অভ্যেস নেই। ঠিকই বলেছিস, রাতটা ভালোভাবে কাটলেই মঙ্গল। ওরে দেখ
ঝটকু এসেছে, আমাদের ঝটকু। হ্যাঁ রে, তুই কোথায় ছিলি? আমরা তোকে কত খুঁজেছি জানিস? আমি ওই বনেই ছিলাম, সাপের ভয়ে পালাতে গিয়ে তোমাদের দেখা পেলাম। তোকে দেখে খুব আনন্দ হচ্ছে। সবই তো হলো, কিন্তু আর তো শীত সহ্য করতে পারছি না রে। একটা কাঠের বাড়ি বানালে কেমন হয়? বাড়ি বানিয়ে কি হবে? আমার গায়ের পশম শীত আটকাবে। আমি বরং মাটিতে গর্ত করে তলায় চলে যাব, তাহলে আর শীত করবে না। আমি তবে ফার গাছের তলায় বসে শীত থেকে বাঁচবো। আমার তো ডানা আছে, একটা ডানা পেতে শোবো আর একটা দিয়ে গা ঢাকা দেবো। তাহলে আর বাড়ি বানিয়ে কি হবে? তোরা তো সবাই দেখছি নিজেদের মতন উপায় তৈরি করে ফেললি, কিন্তু আমাকে তো শীত থেকে বাঁচতে হবে, তাই আমি একাই বাড়ি বানাবো। সেই বনে এক দেবতা ছিলেন। ষাঁড়ের চেষ্টা দেখে তিনি ষাঁড়কে সাহায্য করেন। হঠাৎ বনে জোরে হাওয়া বইতে শুরু করে। সেই হাওয়ায় দেখা যায় কাঠগুলো একে একে উপরে উড়ে গিয়ে বসে দেওয়াল, ছাদ সব তৈরি হয়। দরজা জানলা তৈরি হয়ে একটা সুন্দর বাড়ি তৈরি হয়। শুধু বাড়ি নয়, দেবতা অদৃশ্যে ঘরের মধ্যে খাট, বেঞ্চ, চেয়ার ইত্যাদিও রেখে দেন। মাটির তলায় শুয়েও কাল শীতে কেঁপেছি, একটুও আরাম পাইনি। আমারও পশমে শীত আটকায়নি। ফার গাছের নিচে বসে আমারও খুব শীত করেছে। বলিস কি ঝটকু, তুইও শীতে কষ্ট পেয়েছিস? হ্যাঁ রে ঘন্টু, আমারও বেজায় কষ্ট হয়েছে, সারা রাত শীতে কেঁপেছি। গোল্লুর কথা শুনলেই ভালো হতো। আহা, কি সুন্দর বাড়ি বানিয়েছে দেখলাম। সত্যি? হ্যাঁ, সত্যি। তবে চল সবাই মিলে গুল্লুর বাড়ি যাই, ও নিশ্চয়ই আমাদের তাড়িয়ে দেবে না। আমরা আমাদের কষ্টের কথা বলবো। তাছাড়া এতদিন তো একসঙ্গেই ছিলাম। গুল্লু রে, গুল্লু, দরজাটা একটু খোল না গুল্লু। এ ডাকে আমায়। ও ঘোলটু, এরে ঘোলটু, তুই? ব্যাপার কি? গুল্লু, আমরা সবাই কাল রাতে শীতে কষ্ট পেয়েছি, তাই তোর বাড়িতে সবাই থাকতে এলাম। কেন এখন এসেছিস কেন? কাল যখন বলেছিলাম কেউ তো রাজি হোসনি। আমরা তখন ভুল করেছিলাম গুল্লু দাদা। এখন এ কথা বললেও শুনবো না। তোরা যা ফিরে যা, আমি আমার বাড়িতে থাকতে দেব না। তাহলে কিন্তু আমি ঠোঁট দিয়ে ঠুকরে তোমার দেওয়ালের কাঠগুলো ফাঁকা করে দেব। কতটুকু আর ফাঁক করতে পারবি? যখন করব তখন দেখবে কতটুকু পারি। সেই ফাঁক দিয়ে শীতের হাওয়া ঢুকলে মজা টের পাবে। আমিও বাড়ির নিচে গর্ত খুঁড়ে মাটি আলগা করে দেব, বাড়িটাই ধসে যাবে। আর আমি তো গুঁতো দিয়ে দিয়ে দেওয়ালগুলো ভেঙে দেব। আর জানলার কাঠগুলোকে আমি ঠুকরে ভাঙবো। তোরা আমার এত বড় ক্ষতি করবি? তুই আমাদের ঢুকতে দিচ্ছিস না, তা আমরা কি করব বল? আমরা তো ভুল স্বীকার করেছি। আচ্ছা, বুঝেছি। আর ভাঙাভাঙিতে কাজ নেই। আয় আয় আয়, তোরা সবাই ভেতরে আয় আয়। ও কি শীত রে বাবা, এত শীতে এই খোলা জায়গায় থাকবো কি করে? আমি জঙ্গলে একটা বাড়ি দেখেছি, খুব সুন্দর। বাড়িটায় একটা ষাঁড়, মোরগ, শুয়োর, ভেড়া
আর একটা হাঁস থাকে, কি আরাম ওদের। তাই নাকি রে? তাহলে চল, ওদের তাড়িয়ে আমরা বাড়িটা দখল করে নি। ভালোই বলেছ, খুব কষ্ট পাচ্ছি এই ঠান্ডায়। নে নে, দরজাটা ভাঙ, ভেতরে ঢুকবো। আমি ভাঙবো? হ্যাঁ হ্যাঁ, ভাঙ না, আমি তো আছি। আচ্ছা, ভাঙছি। একে দরজায় এত জোরে ধাক্কা দিচ্ছে কে? সত্যি তো, ধাক্কা দিয়ে তো দরজাটাই ভেঙে ফেলবে মনে হচ্ছে। তাড়াতাড়ি খাটটাকে দরজার সাথে লাগাতে হবে। হ্যাঁ, নইলে এক্ষুনি দরজাটা ভেঙে যাবে। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু এই বাড়ি তোমাদের ছাড়তে হবে। কেন? এই বাড়ি আমরা বানিয়েছি। তাতে কি? আমাদের বাইরে শীতে কষ্ট হচ্ছে, তাই আমরা এখানেই থাকবো। আমরা বাইরে গেলে তো আমাদেরও কষ্ট হবে। আমাদের কষ্ট হবে, তোমাদের কষ্ট হলে হবে, আমাদের তাতে কি? ভালোই ভালোই না গেলে কপালে কিন্তু দুঃখ আছে। আমরা কিছুতেই আমাদের বাড়ি ছেড়ে যাব না। হ্যাঁ। আচ্ছা, এত বড় কথা। তুমি রে, এমন সময় বনদেবতা ঘূর্ণিঝড় সৃষ্টি করেন। সেই ঘূর্ণিটি ঘরে ঢুকে ভাল্লুক আর নেকড়েকে ঘিরে ধরে, টেনে নিয়ে আসে ঘরের বাইরে, উড়িয়ে নিয়ে যায় অনেক দূরে গভীর বনে, তারপর নামিয়ে দেয়, আর ঘূর্ণিটিও মিলিয়ে যায়। হঠাৎ করে ঝড় এলো কোত্থেকে? ব্যাপারটা কিছুই বুঝলাম না। একবার বাইরে দেখে আসি, চল। আমি হলাম বনদেবতা। আমি ঝড় তুলে ওই দুষ্টু নেকড়ে আর ভাল্লুককে তাড়িয়ে দিয়েছি। তোমাদের আর কোনো ভয় নেই। এখন থেকে তোমরা নিশ্চিন্তে এই বাড়িতে থাকবে, আর কোনো পশু এই বাড়ির কাছাকাছি আসতেও পারবে না। এই বলে বনদেবতা তার ক্ষমতা বলে ওদের বাড়ির দরজা জানলা সব ঠিক করে দেয়, বাড়ির চারদিকে একটা বৃত্তও রেখে দেয়। তোমরা এখন বিপদ মুক্ত। 5 বন্ধুতে এখন থেকে আনন্দ করে এই বাড়িতে থাকো। আমি আসি। এই গোকুল চাটুর্যকে শুধু এই গ্রাম নয়, আশেপাশের আরো 5টা গ্রামও এক ডাকে চেনে। বাচ্চা বুড়ো সবাই সমীহ করে, আর তুমি তুমি আমার নিজের মেয়ে হয়ে এই কাজ করলে। শোনো, জবা আমাদের মেয়ে, ওর সুখের থেকে আর কিছুই আমাদের কাছে বড় নয়। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে নয়। জমিদার গোকুল চাটুর্যের জামাই গায়ে গায়ে মাঠে ঘাটে যাত্রা করে বেড়ায়, এটা কিছুতেই মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মেয়ের জন্য লোকের কাছে আমি আমার মান সম্মান খোয়াতে রাজি নই। ওর কথাটা তুমি একবার ভাববে না? ভাবার তো কিছু নেই, ও আমার সম্মানের কথা ভেবেছিল। তাও ও যদি ওই বাউন্ডুলে ছেলেটাকে ছেড়ে চলে আসে, আমি আবার ওকে আমার মেয়ে বলে কাছে টেনে নেব। ছি ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। এ তুমি কি বলছো? ওদের বিয়ে হয়ে গেছে, এখন জবা যদুকে ছেড়ে আসবে কি করে? না আসতে পারলে আসবে না, তবে আমার বাড়িতে
ওর কোনো জায়গা হবে না। আমি মনে করব আমার কোনো মেয়ে নেই, তুমি ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না। না না, এ হতে পারে না। জবা মা, জবা, জবা রে। জবা, জবা রে, জবা, ও জবা, 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 জবা। উফ, তুই এখানে? ও কি রমা, কি হয়েছে? এত দৌড়চ্ছিস কেন? হরি, তোর স্বামী এসেছে রে। কি বললি? উনি এসেছেন? কোথায়? তুই কার থেকে জানলি? আরে মিত্তির বাড়ির ছেলেরা দেখেছে, যদু দাদাদের দল পাশের গায়ে যাত্রা করতে এসেছে, আবার এগিয়েও নাকি আসবে। কি বলছিস তুই? এক্ষুনি ঘরে যাই আমি, যদি যদু ঘরে আসে। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ, খুব তো টোটো করে বেড়াচ্ছ। এদিকে আমার ধারটা যে শোধ করতে হবে সে কথা খেয়াল আছে? হ্যাঁ, কি জ্বালা, অনেকদিন তো হলো। খুব খেয়াল আছে কাকা, আমায় আর কটা দিন সময় দিন। কি জ্বালা, চাল ডাল মিলিয়ে পুরো 16 আনা। আবারও মনে করিয়ে দিলাম, খাওয়া হয়ে গেল আর ভুলে গেলাম, এমনটা যেন না হয়। হ্যাঁ, কি জ্বালা রে বাবা। ও আবার কেমন কথা কাকা? সই তো বললো তোমার ধার শোধ করে দেবে, আর আমার সই নবাব নন্দিনী না হলেও জমিদার নন্দিনী তো বটেই, সেটা তুমিও জানো। হ্যাঁ, তা জানবো না কেন? কি জ্বালা, বাবা জমিদার, স্বামী যাত্রা করে বেড়ায়। হ্যাঁ, কিন্তু বলি, এসব জেনে আমার লাভটা কি? কি জ্বালা বলো। আমার ধারটা শোধ করে দিক, আমি আর কিছু বলবো না। কালকের মধ্যেই আমার ধারটা শোধ করে দিও। কি জ্বালা, কি জ্বালা রে বাবা। তাই দেবো কাকা। রমা চল। জবা, আমি ভেবে পাই না তুই যদুদাকে কি দেখে বিয়ে করলি বলতো? তোর এত ভেবে কাজ নেই, আমার সোনা সই। এখন পা চালিয়ে চল দেখি। কি আক্কেল বলতো যদুটার, অমন সোনার প্রতিমা বউকে ফেলে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, একটু মায়াও হয় না? যা বলেছিস, আহারে বউটার মুখের দিকে তাকালে ভারী মায়া হয়, একেবারে লক্ষ্মী প্রতিমা। কি দেখে যে ওই যদুটার গলায় মালা দিল মেয়েটা, কে জানে। সংসারে মন নেই, খালি যাত্রা দলে থেকে টোটো করে ঘুরছে। বউটা যে কি খাচ্ছে কি করছে সেদিকে কোনো মন নেই। বাবা ভোলানাথ, তুমি দেখো যদু যেন একটি বার ঘরে আসে। তুমি ঘরের দিকে ওর মন ফিরিয়ে দাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও ঠাকুর, তুমি মুখ তুলে চাও। জবা, কে? যদু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে তুমি? এই তো এক্ষুনি পালা শেষ হলো, তাই একটু ফাঁক পেতেই চলে এলাম। ওখানে কেন? এসো, ঘরে এসো। ঘরে ঢুকে আর কি করবো জবা, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। দলের অধিকারীর কড়া নিয়ম, ছুটি না পেলে কোথাও যাওয়া চলবে না। তোমার জন্য আমার খুব মন কেমন করছিল, তাই একটু ঘুরে গেলাম। দেরি হলে কিন্তু মুশকিল হবে। সবাই বলছিল আমাদের গ্রামে তোমরা পালা করবে। হ্যাঁ ঠিকই তো, ওখানের পালা শেষ করে এখানে আসবো। গ্রামের মোড়ল বায়না করে এসেছে। তখন কিন্তু তোমাকে আসতে হবে, বলে দিলাম। হ্যাঁ গো, নিশ্চয়ই আসবো। অধিকারী মশাইকে আগে থেকেই বলে রাখবো, উনি নিশ্চয়ই না করবেন না। কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। আমি কিন্তু খুব আশা করে থাকবো যদু। আচ্ছা বেশ, আসছি। যদু, যদু।
হ্যাঁ রে জবা, কি ব্যাপার বলতো? আজ সারাদিন কোথায় ছিলি তুই? কোথায় আর থাকবো, ঘরেই ছিলাম। ভুলে গেলি কাকার ধার শোধ করতে হবে, তাই এই বাসনগুলো গুছোচ্ছিলাম, বিক্রি করে পয়সা আনবো বলে। আচ্ছা, এখন রাগ দেখি এসব। এবার উঠে ভালো করে চান করে সেজে গুজে তৈরি হয়ে নে। কেন সাজবো কেন রে? সাজবো কেন মানে, আজ যদুদার যাত্রা আছে না মোড়লের বাড়িতে। হতভাগী সব ভুলে বসে আছে, তোর স্বামী যে শিব সেজেছে। হ্যাঁ তাই তো, আজ যে দক্ষযজ্ঞ পালা হবে। সবই তো জানো দেখছি, তবে অমন ভুলে যাবার ভান করছিলে কেন বাপু? তোমার অত ঢং কিসের বুঝি না বাপু। কি বলিস রমা? ও কেমন কথা দিদি, ঢং করবে কেন? অত বড় ঘরের মেয়ে হয়েও আমার সইয়ের কোনো অহংকার নেই, একদম মাটির মানুষ। হ্যাঁ, বড় ঘরের মেয়ে এসে হা ঘরের বউ হয়েছে, একটা ভালো কাপড়ও তো জোটে না। ওকে পালা দেখার জন্য ডাকছিস? ছি 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 ছি, আমার তো ভাবতেও লজ্জা করছে ওর সাথে পালা দেখবো। আমার দু হাতে দেখেছিস সোনার বালা, সোনার কাঁকন, ওর সাথে বসে পালা দেখলে পাড়ার লোকের কাছে মান থাকবে? তাহলে তুমি যেও না আমাদের সাথে, আমি তো সইয়ের সাথে বসেই পালা দেখব। আচ্ছা জবা, এখন আসি রে, বিকেলে তৈরি থাকিস, আমি এসে ডেকে নিয়ে যাব। সাক্ষাৎ যেন মহাদেব নেমে এসেছেন। কি জবা, যাত্রা কেমন লাগলো? ভীষণ ভালো। জানো তো, তোমাকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি শিব মর্তে নেমে এসেছেন। সত্যি? তাহলে আমার সাজটা দারুণ হয়েছিল বলো। সে আর বলতে, তবে দক্ষযজ্ঞের সতী আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনের কাহিনী এক। এ কথা কেন মনে হলো তোমার? ভেবে দেখলে তুমিও বুঝবে। সতী কত বড় ঘরের মেয়ে, কিন্তু ভালোবেসে বিয়ে করলো ভিখারি শিবকে, আমার মতো, তাই না? আর শিবের যেমন কোনো সংসারের চিন্তা ছিল না, সারাদিন ঘুরে বেড়াতো, তুমিও তেমনি ঘুরে ঘুরে যাত্রা করে বেড়াও, সংসারে একটুও মন নেই। সত্যি আমার এবার সংসারে একটু মন দেওয়া উচিত। আচ্ছা, তোমার বাবার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমাকে না হয় না ডাকলো, কিন্তু পালা পার্বণে তোমাকে তো নিয়ে যেতে পারে। তুমি তো তার একটাই মেয়ে, কিভাবে এমন মুখ ফিরিয়ে থাকতে পারে কে জানে। যাওয়ার কি আর মুখ আছে? কেন, তোমারও কি আমার মতো গরিব ছেলেকে বিয়ে করবার জন্য আফসোস হচ্ছে? মোটেই তা নয়, গরিব বড় লোকের জন্য নয় গো, তোমার এই ভবঘুরে জীবনটার জন্যই আমার যত মুশকিল। তুমি যদি একটু সুস্থির হয়ে সংসারটা করতে, তাহলে এত অসুবিধে হতো না। সে তোমার বাবা যাই বলুক না কেন, আমি কিন্তু তোমার কথা কখনো ভুলি না। তোমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারি না ঠিকই, কিন্তু কিন্তু টাকাটাই কি জীবনের সব? বলো তো জবা। আমি কি সে কথা বলেছি? দরকার নেই আমার টাকার, তোমার কাছে এমনি সুখে আছি, আনন্দে আছি, কোনো দুঃখ নেই আমার। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, খুব ঘুম পাচ্ছে আমার। দক্ষযজ্ঞে তোমার শিবের অভিনয়টা এখনো আমার চোখে ভাসছে, সেই যে দক্ষযজ্ঞ লন্ডভন্ড করার জায়গাটা। জবা মা, জবা মা। কে ডাকে? মণিভূষণ কাকা? জবা মা, এই যে মা। মণি কাকা তুমি? এতদিন বাদে আমাকে মনে পড়লো বুঝি? বাড়িতে উৎসব কিনা, তাই হয়তো মনে পড়েছে তোমাকে।
তোকে কি আমি ভুলতে পারি রে মা? কিন্তু কিন্তু আমি তো কর্মচারী, কর্তার হুকুম না পেলে যে আমি আসতে পারি না মা। এই কাকার উপর তুই রাগ করিস নে মা। বাবার মন বদলেছে তাহলে? কর্তার মন কি এত সহজে বদলাবে রে? যত কষ্ট তো এই গিন্নিমার, দিন রাত কেঁদে কেঁদে সারা হলো, কিন্তু কর্তাকে তো কিছু বলার জো নেই। তাহলে আজ এখানে এলে যে? আরে মারে, বাড়িতে বড় উৎসব, তাই তোকে নিতে পাঠালেন। উৎসব? কি উৎসব? বিরাট যজ্ঞ হবে। তোর মঙ্গল কামনায় কর্তা বিরাট যজ্ঞের আয়োজন করেছেন। আশ্চর্য, হঠাৎ এতদিন পর আমার মঙ্গল কামনায় বাবা যজ্ঞ করবে। তবে তো যদুকেও নিশ্চয়ই যেতে বলেছে। বলতে বলতে আবার আমার বুক ফেটে যাচ্ছে রে। এ যজ্ঞ তোর মঙ্গল কামনায় আর জামাই বাবাজির অনিষ্ট কামনায়। কি বলছো তুমি? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। কর্তার বিশ্বাস এই যদু তোকে ভুলিয়ে দিয়ে এসেছে, তাই কর্তার এখনো যদুর উপর খুব রাগ। জবা যাবে না মনি কাকা? না, আমি যাব। কি বলছো কি জবা? আমার অনিষ্ট কামনায় যজ্ঞ হচ্ছে শুনেও তুমি ওখানে যাবে? যেতে তো হবেই, যোগ্য জবাব দিতে হবে। জবা, জবা, আমি আর এগোবো না। তোমার বাপের বাড়ি তো আর বেশি দূরে নয়, এবার তুমি চলে যাও। তুমি কষ্ট করে এতটা পথ হেঁটে কেন এলে? বারে, তুমি বিয়ের পর এই প্রথম বাপের বাড়ি যাচ্ছ, আর আমি আসবো না? ইস, তাই? দিয়ে গেলে আর নিয়ে যাবে না? নিয়ে তো যাবই। আমি এই গাছতলাতেই বসে থাকবো, একেবারে তোমাকে সঙ্গে করে নিয়ে ফিরবো। কি? আর আমি না ফিরতে চাইলে? তুমি আমার কাছে ফিরবে না? এটা কখনো সম্ভব? আমি কিন্তু তোমার অপেক্ষায় এখানেই বসে রইলাম। এভাবে বসে থাকতে তোমার কষ্ট হবে যে। আমার কষ্টের জন্য তুমি একটুও ভেবো না। মাঠে ঘাটে ঘুরে বেড়ানোই তো আমার অভ্যেস। তুমি নিশ্চিন্তে যাও, বাবাকে যোগ্য জবাব দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। জবা মা, এবার যে একটু তাড়াতাড়ি করতে হবে রে মা, বেলা থাকতে থাকতে তো পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, হয়ে গেছে। যদু, আমি আসি কেমন? সাবধানে থেকো। তুমি একটুও চিন্তা করো না, একটা রাত তো আমার এখানে ভালোই কেটে যাবে। তুমি এখন যাও। খিদে পেলে চিড়ে গুড়টা খেয়ে নিও কিন্তু। কাল ভোরে ভালোই ভালোই ফিরে এসো। দুর্গা দুর্গা। এই তো জবা মা, এসে গেছিস। এতদিন পর তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে মা। তোর মঙ্গলের জন্যই তো এই সব যজ্ঞ। ভালো, কিন্তু একটা কথা ভেবে দেখো, আমার মঙ্গল কামনার অর্থ কিন্তু যদুরও মঙ্গল কামনা। এসব কথা এখন থাক, ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খাও। খাবো? এখানে? তুমি আমার স্বামীর অনিষ্ট কামনায় যজ্ঞ করবে আর আমি এখানে খাবো? এখানে থাকা তো দূর, আমি এখানে জলস্পর্শও করব না। জবা,
নিজের বাবাকে এভাবে অপমান করতে পারছিস তুই? তুমি যদি আমার স্বামীকে অসম্মান করো তবে এরকম অপমান তোমাকেও সইতে হবে বই কি। যাই হোক, আমি তোমাকে এটুকুই বলতে এসেছিলাম, যেখানে আমার স্বামীর স্থান নেই, সম্মান নেই, সেখানে আমারও স্থান নেই। কি এত বড় কথা? কি ভেবেছিস তুই এসব শুনে আমি যদুকে মেনে নেব? কোনো দিনও নয়, প্রাণ থাকতে আমি ওকে মানব না। তবে আজ থেকে তোমার মেয়েকেও ভুলে যেও বাবা। জবা, ওরে ওরে মেয়েটা সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, ওকে আটকা আটকা, জবাকে আটকা। মাগো, চোদু চোদু চোদু। জবা, জবা, আমি কেন এমন দেখলাম? তবে কি জবার কিছু জবা, 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 জবা। আমি আর কোনো আশা দেখছি না জমিদার মশাই, আপনারা ঈশ্বরের নাম করুন। জবা মা, জবা, জবা মা রে। জবা, জবা, আমি এসেছি। তোমার যদু এসেছে তোমার কাছে, এবার সব ঠিক হয়ে যাবে। তোমাকে নিয়ে আমি সব পীঠস্থান ঘুরবো জবা। তুমি কিছুতেই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। তুমি আমাকে এভাবে কিছুতেই ছেড়ে চলে যেতে পারো না। কর্তা, কর্তা, যদু যা করেছে আপনি ভাবতেও পারবেন না। আমি ভাবতে চাইও না। যদু পণ করেছে কর্তা যে সতীর 51 পিঠে জবাকে নিয়ে পুজো দেবে। জবাকে সুস্থ করে তবেই নাকি ও ফিরবে। জবাকে নিয়ে পিঠে পিঠে হত্যে দিয়ে বেড়াচ্ছে। কি কি বলছো তুমি? জবা, জবা, আমার চোখ মেলেছ তুমি। তোমাকে সুস্থ করার জন্য সেই কবে থেকে আমি পীঠস্থান করছি। এবার আমার সঙ্গে ঘরে ফিরে যাবে না? যাবে না জবা? ওঠো, চলো, আমাদের সেই ছোট্ট ঘরে ফিরে যাই। আর ভয় নেই, আর কোনো ভয় নেই জবা, আর কোনো ভয় নেই। চলো। আমি অনেক অপরাধ করেছি রে মা। বাবা। হ্যাঁ রে মা, পারলে তুই এই বাবাটাকে ক্ষমা করিস। যদুকে ভুল বুঝে আমি তোদের অনেক কষ্ট দিয়েছি রে মা, অনেক অপমান করেছি। আজ আমি প্রাণ ভরে তোদের আশীর্বাদ করছি। খুব সুখী হবি, খুব খুব সুখী হবি তোরা। আমিও এবার থেকে মন দিয়ে সংসার করব বাবা, যাত্রা ছেড়ে দেব। কি?
না বাবা না, যাত্রা তুমি ছাড়বে কেন? অভিনয় যে তোমার রক্তে। একদিন একদিন তুমি অনেক অনেক বড় অভিনেতা হবে। আর তুমি অভিনয় ছেড়ে দিলে আমার আমার জবা মা যে দুঃখ পাবে বাবা। যাত্রা তুমি করবে। বাবা, দেখো গিন্নি দেখো, দুজনে যেন সাক্ষাৎ শিব আর সতী। দেখে চোখ আমার জুড়িয়ে যাচ্ছে। ঠিকই বলেছ, দুটিতে যেন এভাবেই সারা জীবন সুখে থাকতে পারে।